দর্শক, পুরো সোশ্যাল মিডিয়া জুড়েই জামাতের আমির বিদেশি কূটনীতিকদের সাথে কি করছেন সেটা নিয়ে সেই ছবি ভিডিও একদমই ভাইরাল। আর এই পাশাপাশি আবার তারেক রহমানের ভাই কোকো রহমানকে জড়িয়ে ধরে একটা ছবি, সেই ছবিও ভাইরাল। সাথে সাথে যে তারেক রহমান যদি জড়িয়ে ধরতে পারে, তাহলে ডাক্তার শফিকুর রহমান কেন জড়িয়ে ধরতে পারবেন না? তারেক রহমানের ভাইকে জড়িয়ে ধরা আর একজন কূটনীতিককে জড়িয়ে ধরা, মানে এটা খুবই হাস্যকর যারা ওই ছবির সাথে এই ছবি তুলনা করছেন। এবং আরেকটা জিনিস বিষয় যে আসলে একজন কূটনীতিককে এভাবে জড়িয়ে ধরা যায় কিনা। এভাবে সাধারণত জড়িয়ে ধরা যায় খুব আপনজন মানুষকে। আর একটা কূটনৈতিকের সাথে আমাদের হচ্ছে যে ফরমাল সম্পর্ক সবসময়, এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট সরকারি দল, বিরোধী দল, আমাদের দেশের ভাবমূর্তি, আমাদের দেশের সংস্কৃতি, এগুলোকে তুলে ধরে। তো সেখানে এইভাবে তুলে ধরাকে, এইভাবে জড়াজড়ি করা, এভাবে খুনসুটি করা, এভাবে দুষ্টুমি করা যায় কিনা? দুষ্টুমি কার সাথে করা যায়? দুষ্টুমি আপনজনের সাথে করা যায়, ছোটদের সাথে করা যায়, ঠিক আছে? আমার মনে হয় জামাতের আমিরের সচেতন হওয়া উচিত। আমি অন্যদের মতো জামাতের আমিরকে চুম্মা শফিক বলতে চাই না, কারণ সেটাও উনি হয়তো অনেকে ভালোবেসে আদর করে থাকেন। যদিও সেই আদরটাও সবার ক্ষেত্রে করাটা ঠিক না। আপনি আপনার আপনজন, আপনি আপনার নাতি নাতনি, আপনার ছেলে মেয়েকে আদর করতে পারেন। যদিও আমরা যারা বাইরে বসবাস করি, আমার ছেলেকে কিন্তু আমি যখন ওর 9 বছর 10 বছর হয়ে গেছে, আমি ছোটবেলায় যেভাবে আদর করতাম সেভাবে কিন্তু আদর করতে পারি না। কারণ ওদের স্কুলে বিভিন্ন ধরনের টাচ সম্পর্কে, গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে শেখানো হয়, এবং সেইটা কিন্তু ওরা খুব মেনটেন করে। সেটা যে মা বাবা বলে যে আমরা করতে পারবো, সেটা কিন্তু করতে দেয় না, ঠিক আছে? আমার মনে আছে আমি ওকে ছোটবেলায় আমার নানার বাড়িতে বেড়াতে নিয়ে গেছিলাম, মানে আরো 2-3 বছর আগে, 2 বছর আগেই। তখন ওকে মানে আমার এক আত্মীয় জড়িয়ে ধরেছিল, ওর নানি হয় সম্পর্কে। তো খুব ইতস্তত বোধ করছিল। তো আমি তো বুঝতে পারছি যে, কারণ আমি ওকে জড়াই ধরলেই, তার বয়স এখন 11, আমি তাকে জড়াই ধরলেই সে ইতস্তত বোধ করে এবং সেটা পছন্দ করে না, আমি জানি। ওই যে ক্লাসে শিখিয়ে দেওয়া হয় গুড টাচ, ব্যাড টাচ। সো আপনি একজন ফরেনারকে এভাবে জড়িয়ে ধরছেন, তাহলে আমার 11 বছর ছেলে, সে তো মানে আমাদের কিছুটা পেয়েছে, যেহেতু আমরা এশিয়ান বংশোদ্ভূত, সে ব্রিটিশ, কিন্তু আর যে পুরোপুরি ফরেনার, তাদের কাছে ব্যাপারটা কি অদ্ভুত। আমার ছেলের কাছে যদি এরকম মনে হয়, তাদের কাছে তো আরো ব্যাপারটা একেবারে অদ্ভুত মনে হবে। আমার মনে হয় যে একজন বিরোধী দলের নেতা হিসেবে নিজেকে আরো সংযত করা উচিত। আমাদের, যেহেতু আপনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, আমাদের একটু সংযত হয়ে আচরণ করা উচিত, এবং আমাদের যথেষ্ট সচেতন হওয়া উচিত এসব বিষয়ে। আর কূটনৈতিক সম্পর্ক আমরা কীরকম রাখবো সেটা সম্পর্কে হয়তো বা আপনারা এমন হতে পারে যে নতুন, আপনারা অনেক কিছু বুঝে উঠতে পারেন না, বা বেশি আপন মনে করে ফেলেন, বা ইজি গোয়িং মনে করে ফেলেন। সেটা আসলে ঠিক না। আমরা বাহিরে দেশে কারোর সাথে যখন কথা বলবো, তখন আমাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু আমাদের কৃষ্টি, কালচার সবকিছু কিন্তু প্রকাশ পাবে। সো আমাদের দেশকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, বিশেষ করে বিরোধী দল, আমরা তো ছোটখাটো মানুষ, বিরোধী দল, সরকারি দল, তাদের অনেক সচেতন হয়ে এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। আর যারা ওনাকে চুম্মা শফিক বলে থাকেন, সেটাও ঠিক না। সেটা উনি যাকে ইচ্ছা তাকে, মানে যাকে আপন মনে করবেন, দেশের রাজনৈতিক মহলে উনি অনেকে আপন মনে করে হয়তো হাতের মধ্যে একটা চুমা দিতেই পারেন, কপালে একটা চুমা দিতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু বাহিরের কূটনীতিকদের সাথে অবশ্যই আমাদের একটা দূরত্ব মেনটেন করতে হবে। একটা ফর্মাল সম্পর্ক এবং একটা ফর্মাল আচরণ আমাদের মেনটেন করা উচিত বলে আমি মনে করি। এবং আশা করি যে আমাদের যিনি বিরোধী দলের নেতা আছেন, তার যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি আছে, এবং তিনি যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন। সো হয়তোবা আবেগ, হয়তোবা বেশি উচ্ছ্বাসিত, বা ঈদের দিন বেশি খুশিতে, বা বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথম, এরকম হতেই পারে। সো আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. Belated Eid Mubarak to all of you, and I hope that you had a fantastic Eid across the board. Ladies and gentlemen, আজকে যথারীতি যুদ্ধের খবর। সেটা হলো যে যুদ্ধের আজকে 22তম দিনে, 22তম দিনে ইরান বা ইরানিয়ান রেজিম কিছু নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটিয়েছে। এভরিওয়ান ইজ অলমোস্ট স্টান্ড টু সি দিস আপনার স্ট্রাইকস বাই ইরান। অনেকগুলো আছে, তার মধ্যে পরবর্তী ভিডিওতে বাকিগুলো। তবে এই ভিডিওতে একটা পার্টিকুলার জিনিস আমি আপনাকে বলি যে ইসরায়েলি কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট, তারা
পেনিকের পরে এখন সবচেয়ে বড় পেনিক হিসাবে দাঁড়িয়েছে ইউনাইটেড কিংডম। কেননা আজকে ইউনাইটেড কিংডমে আজকে ইরান আক্রমণ করেছেন না। ইউনাইটেড কিংডমে এটা একটু মানে টুইস্টেড আছে, আমি একটু খুলে বলি আপনাদেরকে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইউএস বেস মোটামুটি এক ধরনের মানে আপনার এক ধরনের আক্রমণ শিকার হয়েছে নজিরবিহীনভাবে। সো প্রেসিডেন্ট ট্রাম্প আপনার ইরানে আক্রমণ করার জন্য ইউকের একটা মিলিটারি বেস আছে, তার নাম হচ্ছে আপনার দিয়েগো গার্সিয়া। সেটা অলরেডি ইউনাইটেড স্টেটসের এয়ারফোর্স বা মিলিটারি মানে বেস হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ইরানে আক্রমণ করার জন্য পারমিশন মানে রিকোয়েস্ট করেছেন পারমিশন দেওয়ার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টিয়ার কারমানের কাছে, আপনার কিয়ার স্টারমারের কাছে। সেটা প্রাইম মিনিস্টার অ্যাপ্রুভ করেছেন। kind of expansion of utilizing this air আপনার এই মিলিটারি বেস। সো এটা করার পরে আপনার ইরান রিটেলিটরি অ্যাকশন হিসাবে তার প্রতিবাদ স্বরূপ আজকে তারা যেটা করেছে সেটাই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড কিংডমে অর্থাৎ যুক্তরাজ্যে। সেটা কি? সেটা হলো সাথে সাথে ইরান থেকে আপনার এখানে আক্রমণ করেছেন সেই দিয়েগো গার্সিয়া মিলিটারি মানে বেসে। কেউ হতাহতের মানে হয় নাই সেখানে, কিন্তু সেটা সবচেয়ে বড় যে জিনিসটা সেখানে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে দে সেন্ট এ মেসেজ দ্যাট উই ক্যান রিচ আপ টু ইউ, আপ টু দিয়েগো গার্সিয়া, নট অনলি দিয়েগো গার্সিয়া, ইভেন ইন ইউরোপ। এই ইংল্যান্ড বা ইউরোপে ইরানিয়ান মিসাইলস গিয়ে পৌঁছতে পারে বা এই রেঞ্জ আছে, এটা কোনো পৃথিবীর কোন ইন্টেলিজেন্স এর আগে এভাবে বলেননি বা তারা আপনারা কনফার্ম করতে পারেন নাই। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর সব ধরনের ইন্টেলিজেন্স, পার্টিকুলারলি আমেরিকান ইন্টেলিজেন্সকেও একদম তুচ্ছ তাচ্ছিল্য করে ইরান তাদের বান্ডার, তাও যুদ্ধের 22তম দিনে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বা সবাই বলছেন যে ডেসিমেটেড হয়ে গেছে সব কিছু, সব ক্ষমতা, মিসাইলস মানে উৎক্ষেপণের ক্ষমতা থাকে সব কিছু, সেখানে আজকে তারা এই ঘটনাটা ঘটিয়েছে যা নজিরবিহীন। সো এই আজকে যে ইরানিয়ান রেজিম যে কাজগুলো করেছে তারা এটা সবাইকে বিশেষ করে ইউরোপকে চিন্তিত করে ফেলেছে। দেখা যাচ্ছে তাদের রেঞ্জে মানে অর্থাৎ বলা হচ্ছিল আপ টু 2000 মানে আপনার মাইলস পর্যন্ত মানে ইরানের মিসাইলস বা ব্যালিস্টিক মিসাইলসের মানে রেঞ্জ আছে। বাট আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে এটা হচ্ছে 2400 মাইলস পর্যন্ত তারা আজকে সেখানে গেছেন। সো এটাই সবচেয়ে কনসার্নের জায়গা। পিছনে আপনি দেখতে পাচ্ছেন আমার মানে পৃথিবী বিখ্যাত এবং ইংল্যান্ডের বিখ্যাত নিউজ কর্পোরেশন বা নিউজ আউটলেট যেটা স্কাই নিউজের এখান থেকে নেওয়া হচ্ছে যে নো ওয়ে ইউকে কুড শুট ডাউন এ মিসাইল ফ্রম ইরান। এটা স্কাই নিউজের বক্তব্য। তারা বলছেন এখানে যে কোনো অবস্থাতেই মানে যুক্তরাজ্যের এই ক্যাপাবিলিটি নাই এই মিসাইলসগুলা, ব্যালিস্টিক মিসাইলসগুলা কোনোভাবে প্রতিহত করার। দিস ইজ সো কনসার্নিং ফর দি ইউনাইটেড কিংডম, নট অনলি ফর ইউনাইটেড কিংডম বাট অলসো ফর দ্য ইউরোপ টু, বিকজ এটা তাদের যে ইরানের দেখা যাচ্ছে যখন ক্ষমতা বলছেন যে তারা যে কোনো সময় লন্ডন বা ইংল্যান্ডের মেইনল্যান্ডে পর্যন্ত আক্রমণ করার ক্ষমতা রাখে ইরান। দিস ইজ নজির মানে আপনার আনপ্রেসিডেন্টেড, এটাই সবচেয়ে নজিরবিহীন খবর এই যুদ্ধের। এখন নতুন করে দেখা যাচ্ছে যে যুদ্ধের মানে মেকানিজম গোয়িং টু মানে চেঞ্জিং এভরি ডে, বিকজ বলা ইরানকে নিয়ে যা ধারণা করা হয়েছিল তার অন্য লেভেলের খবর বা বিপরীতমুখী খবর ইরানের ভিতর থেকে